মরিয়ম ছুরিটা হামদুনের গলার দিকে নামিয়ে আনলো, কিন্তু হামদুন হঠাৎ অট্ট হাসি দিয়ে উঠল। বলল, মরিয়ম, তুই কি নিশ্চিত তুই সঠিক মানুষকেই মারছিস? মরিয়ম থমকে গেল, ছুরিটা শূন্যে থেমে রইল। হামদুন কি কোনো চাল চালছে, নাকি এর পেছনে আরো বড় কোনো রহস্য আছে? আচ্ছা, এই মুহূর্তে যে মানুষটি আপনার পাশেই রয়েছে, সেই মানুষটি আসলেই মানুষ তো, নাকি মানুষের চামড়া মোড়ানো অন্য কিছু? হ্যালো এভরিওয়ান, আমি ফেরদৌস সাগর, তোমাদের প্রিয় গল্পকথক। আজ কোনো কাল্পনিক গল্প নয়, ফেরদৌসের গল্পকথায় তোমাদেরকে শোনাবো আমার প্রবাস জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা। ভূমিকা না বাড়িয়ে চলো সরাসরি ডুবে যায় সেই নিষিদ্ধ অন্ধকারে। আর হ্যাঁ, এমন সব রোমহর্ষক ঘটনার সাক্ষী হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকো। চলো তবে মূল ঘটনায় প্রবেশ করি। সুব্রেনা আমার কানের কাছে ফিসফিস করে বলল, এটাই সুযোগ, চল ওকে আটকাই। কিন্তু সুব্রেনার গলার স্বরটা এই মুহূর্তে কেমন যেন অচেনা লাগলো আমার কাছে। সুব্রেনা সেই অচেনা গলার স্বর শুনে আমি চমকে তাকালাম ওর দিকে, কিন্তু অন্ধকার আর উত্তেজনার কারণে তখন ওর মুখের ভাবটা পরিষ্কার বুঝতে পারলাম না। আমার মাথায় তখন একটাই চিন্তা, হামদুনকে বাঁচাতে হবে। আমি আর সুব্রেনা ঝোপের আড়াল থেকে বেরিয়ে সোজা চার্চের ভাঙা দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি চিৎকার করে উঠলাম, মরিয়মকে পুলিশের মিথ্যে ভয় দেখিয়ে বললাম, মরিয়ম থামো, পুলিশ আসছে। আমার চিৎকারে মরিয়ম চমকে তাকালো। ওর হাতে ধরা ছুরিটা তখনও হামদুনের গলার কাছে। আমাকে দেখে ওর চোখ দুটোতে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ও আমার দিকে তাকালো না। ওর নজর স্থির হলো আমার পাশে দাঁড়িয়ে থাকা সুব্রেনার ওপর। হামদুন, যে কিনা এতক্ষণ বাধা অবস্থায় ছিল, আমার গলার আওয়াজ পেয়ে মাথা তুলল। ওর মুখে সেই পাগলাটে হাসিটা তখনও লেগেছিল। ও মরিয়মের দিকে তাকিয়ে বলল, মরিয়ম, ছুরি নামিয়ে রাখ, মাছ স্টোভ গিলেছে। আমি থমকে গেলাম। মাছ স্টোভ গিলেছে মানে? হামদুন কি আমাকে বলছে? মরিয়ম ধীরে ধীরে ছুরিটা নামালো। ও আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কেন এসেছো এখানে? তোমাকে তো বারণ করা হয়েছিল। আমি হতভম্ব হয়ে বললাম, তোমরা একসাথে? কিন্তু হামদুন তো বলল তুমি সেই ডাইনি, তুমি ওর ভাইকে মেরেছ। হামদুন এবার মেঝের ধুলো ঝেড়ে উঠে বসলো। ওর হাতের বাঁধনটা আসলে আলগা ছিল, ওটা ছিল একটা অভিনয়। ও আমার দিকে তাকালো, কিন্তু ওর দৃষ্টিতে করুণা। ও বলল, আমি আসলে মিথ্যে বলিনি ভাই, আমার ভাইকে এক ডাইনি মেরেছিল, এটা ঠিক। সে ডাইনি এই শহরেই আছে, কিন্তু সে মরিয়ম নয়। আমি বিড়বিড় করে বললাম, মরিয়ম নয় তাহলে কে? আর মরিয়ম কে? হামদুন বলল, মরিয়ম আমার কাজিন। আমি অবাক হয়ে বললাম, মরিয়ম তোমার কাজিন? তোমরা একসাথে? কিন্তু হামদুন, সেদিন রাতে তুমি তো আমাকে বললে মরিয়মই সেই ডাইনি, তুমি আমাকে মিথ্যে বলেছিলে কেন? হামদুন আমার কাঁধে হাত রাখলো। আমাকে মাফ করো ব্রাদার, ওই রাতে তোমাকে মিথ্যে বলাটা খুব জরুরি ছিল। জিজ্ঞেস করলাম, কেন হামদুন? ও বলল, কারণ কালো ছায়াটা সবসময় তোমার উপর নজর রাখছিল। আমি যদি তোমাকে সত্যিটা বলে দিতাম যে মরিয়ম আমাদের দলের লোক, তাহলে তুমি সুব্রেনার সামনে স্বাভাবিক থাকতে পারতে না। তোমার চোখ মুখ তোমাকে ধরিয়ে দিত, শয়তানটা বুঝে যেত আমরা ফাঁদ পেতেছি। আমাদের দরকার ছিল তোমার আসল ভয়। তুমি মরিয়মকে দেখে সত্যিই ভয় পেতে, আর সেটা দেখেই শয়তান নিশ্চিত হয়েছিল যে আমরা ভুল পথে আছি। তোমাকে বোকা বানানোটা ছিল আমাদের এই নাটকের সবচেয়ে বড় অংশ। মরিয়ম এগিয়ে এলো, বলল, আমি আলজেরিয়া থেকে এসেছি ওকে সাহায্য করতে। আমি একজন ডাকি যে কিনা কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে। আমরা জানতাম আসল ডাইনি খুব চালাক, সে সহজে ধরা দেবে না, তাই আমরা একটা নাটক সাজিয়েছিলাম। আমি ভিলেন সেজেছিলাম, যাতে আসল কালপ্রিট নিজেকে নিরাপদ মনে করে এবং আমাদের ফাঁদে পা দেয়। আমার মাথা ঘুরছে, কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। মনে প্রশ্ন জাগলো, আসল কালপ্রিট কে সে? হামদুন আঙ্গুল তুলল সোজা আমার পাশে, বলল, তোমার পাশেই দাঁড়িয়ে আছে সে, যার জন্য আমরা এতগুলো দিন অপেক্ষা করছি, যার শরীরে আমার ভাইয়ের খনি আশ্রয় নিয়েছে। আমি আমার ঘাড়টা ঘোরালাম। আমার পাশে দাঁড়িয়ে আছে সুব্রেনা, কিন্তু এই সুব্রেনাকে আমি চিনি না। এতক্ষণ যে ভীতু মেয়েটা আমার হাত আঁকড়ে ধরেছিল, তার ভঙ্গি এখন সম্পূর্ণ বদলে গেছে। ও আর সোজা হয়ে দাঁড়িয়ে নেই,
ওর পিঠটা কেমন জানি কুঁজো হয়ে যাচ্ছে, আর ওর মুখে সেই মিষ্টি হাসিটা নেই, তার বদলে ঝুলছে এক হিমশীতল পৈশাচিক ক্রূরতা। সুব্রেনা আমার দিকে তাকালো। ওর চোখ দুটো এখন আর মানুষের চোখের মতো লাগছে না, মনে হচ্ছে দুটো আগ্নেয়গিরির গর্ত। ও হেসে উঠল, খিলখিল হাসি নয়, সেই হাসিটা যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো ভূমিকম্পের মতো। চার্চের ভাঙা দেওয়ালগুলো সেই হাসির শব্দে কেঁপে উঠল। সুব্রেনা কথা বলে উঠল, আর ঠিক তখনই আমার মাথায় যেন বজ্রপাত হলো। এই গলা, এই ভারী যান্ত্রিক দরাজ পুরুষালী কণ্ঠস্বর, এটা তো আমি চিনি। আমার চোখের সামনে ভেসে উঠল মাসখানেক আগে সেই দুপুরের স্মৃতি। ফাঁকা ক্লাসরুম, সুব্রেনা জানালার দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছিল। সেদিন আমি ঠিক এই আওয়াজটাই শুনেছিলাম। ও আমাকে বুঝিয়েছিল ওটা নাকি প্র্যাঙ্ক বা ভয়েস মডুলেশন ছিল। আমি বোকার মতো বিশ্বাসও করেছিলাম, কিন্তু আজ ওর সেই গলার স্বর শুনে আমি নিশ্চিত হলাম সেদিন ও কোনো ভয়েস মডুলেশন করেনি। সেদিনও এই শয়তানটাই ওর ভেতর থেকে কথা বলছিল। সুব্রেনা আমার ভয়ার্ত মুখ দেখে আবার বলল, তুই ভাবলি আমি তোর বন্ধু? তুই আমার কাছে শুধুই একটা ব্যাটারি, একটা সতেজ শরীর যার প্রাণশক্তি শুষে আমি আরো কিছুদিন এই শরীরে বেঁচে থাকতে পারবো। আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম। সুব্রেনা, তুমি? ও হাসলো, বলল, সুব্রেনা? এই মেয়েটার অস্তিত্ব অনেক আগে শেষ হয়ে গেছে। আমি ওর শরীরে ঢুকেছি আজ থেকে 2 বছর আগে। মেয়েটা বড্ড দুর্বল ছিল, কালো জাদু নিয়ে কৌতূহল ছিল ওর, কিন্তু কৌতূহলই ওর কাল হলো। হামদুন চিৎকার করে উঠল, বলল, আজ তোর খেলা শেষ ডাইনি। এই জায়গাটা আমরা পবিত্র মন্ত্র দিয়ে ঘিরে রেখেছি, তুই এখান থেকে পালাতে পারবি না। সুব্রেনা হামদুনের দিকে তাকালো, ওর চোখে দারুণ অবজ্ঞা। পালাবো? কে বললো আমি পালাতে চাই? তোরা দুজন আলজেরিয়ান ইঁদুর আর একটা বাঙালি গাধা মিলে আমাকে মারবি? তোদের ধারণা নেই আমি কত বছর ধরে বেঁচে আছি। কথাটা বলার সাথে সাথে সুব্রেনা 2 হাত দুপাশে ছড়িয়ে দিল। হঠাৎ চার্চের ভেতরের বাতাস উল্টো দিকে ঘুরতে শুরু করলো। তীব্র বেগে ধুলোবালি উঠতে লাগলো। মনে হলো একটা অদৃশ্য ঝড় শুরু হয়েছে ঘরের ভেতর। আমি ছিটকে গিয়ে পড়লাম এক কোনায়। হামদুন আর মরিয়ম শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মরিয়ম দ্রুত পকেট থেকে কিছু একটা বের করে ছুঁড়ে মারল সুব্রেনার দিকে। সেটা ছিল এক মুঠো লবণ আর কালো জিরা, আর সাথে পড়া মন্ত্র। আগুন জ্বলে উঠল। সুব্রেনার গায়ে সেই দানাগুলো লাগতেই নীল রঙের আগুন দপ করে জ্বলে উঠল। সুব্রেনার যন্ত্রণায় চিৎকার করে উঠল। সেই চিৎকার কোনো মানুষের গলার নয়, যেন হাজারটা শেয়ালের ডাক একসাথে। সুব্রেনা গগন বিদারী চিৎকার দিয়ে বলল, তোদের সাহস কি করে হয়? সুব্রেনা কিংবা ওর ভেতরে সেই শয়তান এবার ভয়ঙ্কর এক রূপ নিল। ওর শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেল। হাড় মটমট করার শব্দ শোনা গেল। মনে হলো ওর মেরুদণ্ড ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওর মুখটা লম্বা হয়ে গেল। হামদুন আমাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, পালাও ব্রাদার, এখান থেকে তুমি পালাও। ও এখন নিজের আসল রূপ ধারণ করছে, আর এটা দেখলে তুমি পাগল হয়ে যাবে। আমি উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার পা যেন মেঝের সাথে গেঁথে গেছে। সুব্রেনার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়া ধীরে ধীরে একটা অতিকায় আকৃতি নিচ্ছে। সেই আকৃতিটা মানুষের নয়, আবার পুরোপুরি জানোয়ারেরও নয়। তার লম্বা লম্বা হাত, নখগুলো বর্ষার মতো, আর চোখ সে তো জ্বলন্ত কয়লার মতো লাল। সেই ছায়ামূর্তিটা সুব্রেনার শরীর থেকে অর্ধেক বেরিয়ে এসে মরিয়মের দিকে হাত বাড়ালো। মরিয়ম মন্ত্র পড়তে পড়তে পিছু হটছিল, কিন্তু ছায়ামূর্তিটার গতি ছিল বিদ্যুতের মতো। এক ঝাপটায় মরিয়মকে আছড়ে ফেলল দেওয়ালের গায়ে। মরিয়ম জ্ঞান হারালো। হামদুন মরিয়মের নাম ধরে চিৎকার করে উঠল। ও পকেট থেকে একটা তসবি বের করে সামনে ধরল, কিন্তু সুব্রেনা অট্ট হাসি দিয়ে উঠল। তোর ভাইয়ের মতো তোকেও আমি খুব ধীরে ধীরে চিবিয়ে খাবো হামদুন। তারপর সেই মূর্তিটা আমার দিকে ঘুরল। আর তুই লেখক, তোর গল্পটা এখানে শেষ হবে না। তোকে আমি আমার গোলাম বানাবো। সারা জীবন তুই আমার হয়ে লিখবি, রক্ত দিয়ে, তোর নিজের শরীরের। আমি দেখলাম মূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে। হামদুন আহত, মরিয়ম অজ্ঞান। আমার বাঁচার আর কোনো রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে আমার পকেটে রাখা সুব্রেনার দেয়া একটা জিনিসের কথা মনে পড়ে গেল। মাসখানেক আগে ও আমাকে একটা ছোট পাথর দিয়েছিল, বলেছিল ফ্রেন্ডশিপ গিফট। আমি পকেটে হাত দিলাম।
পাথরটা হাতে ঠেকলো, কিন্তু এখন ওটা আগুনের মতো গরম হয়ে আছে। এটা কি কোনো সাধারণ পাথর, নাকি সুব্রেনার অবচেতন মন আমাকে কোনো অস্ত্র দিয়ে রেখেছিল নিজেরই অজান্তে? আমি পাথরটা বের করলাম। মূর্তিটা থমকে গেল। ওর লাল চোখে প্রথমবারের মতো আমি ভয় দেখতে পেলাম। ওটা ওটা তুই কোথায় পেলি? সেই ভারী গলাটা কেঁপে উঠল। আমি কিছু না বুঝেই পাথরটা সজোরে ছুঁড়ে মারলাম সুব্রেনার কপাল বরাবর। পাথরটা সুব্রেনার কপালে লাগতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। পাথরটা কোনো সাধারণ ঢিল মারার মতো শব্দ করলো না, বরং মনে হলো লোহা দিয়ে জ্বলন্ত কয়লায় আঘাত করা হলো। একটা ছ্যাত করে শব্দ হলো এবং সুব্রেনার কপাল থেকে চামড়া পুড়ে ধোঁয়া বেরোতে লাগলো। সেই অতিকায় ছায়ামূর্তিটা, যেটা সুব্রেনার শরীর থেকে অর্ধেক বেরিয়ে এসেছিল, সেটা যন্ত্রণায় আর্তনাদ করে আবার শরীরের ভেতর ঢুকে গেল। সুব্রেনা ছিটকে পড়ল বেদির ওপর। আমি হাঁপাতে হাঁপাতে দেয়াল ধরে দাঁড়ালাম। হামদুন খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার কাছে এলো, বলল, ব্রাদার, এই পাথর ওটা তুমি কোথায় পেলে? বললাম, সুব্রেনা দিয়েছিল। ও বলেছিল এটা ফ্রেন্ডশিপ গিফট, কিন্তু এটা আসলে কি? ততক্ষণে মরিয়ম জ্ঞান ফিরে পেয়েছে। সে টলতে টলতে উঠে দাঁড়িয়ে বলল, ওটা হিজাব পাথর, মক্কার এক বিশেষ খনি থেকে আনা। সুব্রেনার অবচেতন মন হয়তো জানতো যে সে পুরোপুরি দখল হয়ে যাচ্ছে, তাই নিজের শেষ মানবিক সত্তা দিয়ে ও তোমাকে এই রক্ষা কবচটা দিয়ে গিয়েছিল, যাতে সময় মতো তুমি ওকে থামাতে পারো। সুব্রেনা ধীরে ধীরে উঠে বসল। ওর কপালের পোড়া দাগটা তখনও জল জল করছে। ওর চোখ এখন আর লাল নয়, কিন্তু সেখানে গভীর ক্লান্তি। ও আমাদের দিকে তাকালো, তবে এবার ওর মুখে সেই ভয়ানক হাসিটা নেই, আছে চরম বিরক্তি। সেই ভারী পুরুষালী গলায় ও বলল, তোরা বড্ড জ্বালাচ্ছিস। ভাবছিস এই পাথর দিয়ে আমাকে আটকাতে পারবি? আমি ইফরিজ আল মারিদ। 1000 বছর ধরে আমি শরীর থেকে শরীরে ঘুরে বেড়াচ্ছি। হামদুন চিৎকার করে উঠল, তুই তুই আমার ভাইকে কেন মারলি? সে তো তোকে ভালোবাসতো। সুব্রেনার শরীরে থাকা ইফরিজ বাঁকা হাসলো। ওর চোখ দুটো জ্বলে উঠল। ভালোবাসা? তুই তোর ভাইয়ের ব্যাপারে কতটুকুই বা জানিস হামদুন? তোর ভাই রিয়াদ তখন বেশ বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক। সে বেড়াতে গিয়েছিল মরক্কোতে। সেখানে পরিচয় হয় লাইলা নামের মেয়েটার সাথে। প্রথম দেখাতেই প্রেম। কিন্তু রিয়াদ ফিরে এলো আলজেরিয়াতে। শুরু হলো লং ডিস্টেন্স রিলেশনশিপ। ফোনে, সোশ্যাল মিডিয়ায় ওদের কথা হতো, কিন্তু রিয়াদ জানতো না লাইলা রিয়াদকে ভালোবাসতো না। সে ভালোবাসতো রিয়াদের টাকা আর স্ট্যাটাসকে। লাইলা ছিল ভয়ঙ্কর লোভী আর ইনসিকিউর একটা মেয়ে। ইফরিজ একটু থামলো, তারপর বিদ্রুপের হাসি হাসলো। সে আরো বলল, টাকার লোভ লাইলাকে অন্ধ করে দিয়েছিল। সে ভয় পাচ্ছিল রিয়াদ যদি হাতছাড়া হয়ে যায়। তাই রিয়াদ আলজেরিয়াতে থাকা অবস্থাতেই লাইলা কালো জাদুর চর্চা শুরু করে। সে মরক্কোর এক নিষিদ্ধ জাদুকরের বই সংগ্রহ করে, সিহরল মাহাব্বা বা বশীকরণ মন্ত্রের শয়তানি আমল করতে থাকে। সে চেয়েছিল রিয়াদকে এমনভাবে বশ করতে যেন সে লাইলার গোলাম হয়ে থাকে। কিন্তু সমস্যা হলো, এই শয়তানি আমল বা সিহর প্রয়োগ করতে হলে ভালোবাসার মানুষকে নাগালের মধ্যে পেতে হয়, তাকে স্পর্শ করার দূরত্বে থাকতে হয়। হামদুন রাগে কাঁপছে। ও ইফরিজ মারিদকে জিজ্ঞেস করলো, তারপর? ইফরিজ বলল, লাইলা সে সুযোগ এলো মাস 6 পর। রিয়াদ দ্বিতীয়বার গেল মরক্কোতে। ওর একটা হোটেলে উঠলো, কিন্তু ততদিনে রিয়াদ লাইলার আসল রূপ ধরে ফেলেছিল। সে বুঝতে পেরেছিল লাইলা তাকে নয়, বরং তার টাকাকে ভালোবাসে। লাইলার আচরণে অসঙ্গতি দেখে ওই হোটেলে রিয়াদ সিদ্ধান্ত নেয় ব্রেকআপ করার এবং দেশে ফিরে আসার। সে লাইলাকে জানিয়ে দেয় এই সম্পর্ক আর সম্ভব নয়। ইফরিজ সুব্রেনার মুখ দিয়ে সে সময় একদলা থুতু ফেলল, তারপর বলল, আর এটাই লাইলা মেনে নিতে পারেনি। সে ভয় পেয়েছিল তার হাতের মুঠো থেকে সোনার ডিম পাড়া হাঁসটা চলে যাচ্ছে। তার এতদিনের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। তাই সে আর দেরি করেনি। রিয়াদ যখন ফ্রেশ হওয়ার জন্য হোটেলের ওয়াশরুমে ঢুকলো, লায়লা তখন সেই নিষিদ্ধ জাদুকরের বই খুলে মন্ত্র পড়া শুরু করলো। তার উদ্দেশ্য ছিল রিয়াদ বাথরুম থেকে বের হওয়ার আগেই তাকে জাদুর বাঁধনে বেঁধে ফেলা। ইফরিসের গলা এবার গম্ভীর শোনালো। কিন্তু লায়লা জানতো না যে বইটা সে কালোবাজার থেকে কিনেছিল সেটা ছিল একটা নকল বই।
আর তাতে লেখা মন্ত্রগুলো ছিল ভুল এবং বিকৃত। সে ভালোবাসার জিন ডাকার বদলে ভুল মন্ত্র পড়ে আমাকে অর্থাৎ ইফরিস আল মারিদকে ওই হোটেলের রুমে আমন্ত্রণ জানিয়ে ফেলে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তারপর? ইফরিস বলল, আমি যখন লায়লার শরীরে ঢুকলাম তখন আমার প্রচন্ড ক্ষুধা। আগুনের তৈরি জিন আমি। মানুষের মাটির শরীর আমার তাপ সহ্য করতে পারে না। নিজেকে ওই শরীরে টিকিয়ে রাখার জন্য আমার দরকার ছিল প্রচুর তাজা শক্তি বা প্রাণ শক্তি। ঠিক তখনই রিয়াদ ওয়াশরুম থেকে বের হলো। আমি লায়লার শরীর ব্যবহার করে রিয়াদকে জড়িয়ে ধরার ছলে তার সবটুকু জীবনী শক্তি শুষে নিলাম। রিয়াদ মুহূর্তের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেল। লায়লা চেয়েছিল রিয়াদকে পেতে, কিন্তু নকল বই আর ভুল মন্ত্রের কারণে সে রিয়াদকে হারালো এবং নিজেও হয়ে গেল আমার দাসী। হামদুন চিৎকার করে উঠল, শয়তান! তারপর তুই নেদারল্যান্ডস এলি কেন? ইফরিস বলল, কারণ রিয়াদ মারা যাওয়ার পর লায়লার শরীরটাও আর কাজ করছিল না, পচে যাচ্ছিল। আশেপাশের মানুষেরা সন্দেহ করতে পারত। তাই আমি লায়লাকে দিয়ে দেশ ছাড়লাম। স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে পালিয়ে এলাম, মূলত পড়াশোনা করতে নয়, বরং ভিড়ের মধ্যে মিশে নতুন কোনো সতেজ শরীর খোঁজার জন্য। আর ঠিক তখনই সুব্রেনার সাথে দেখা। ও ছিল লায়লার মতোই কৌতূহলী। তোরা ভাবছিস আমি সুব্রেনাকে কেন বেছে নিলাম? শুধুই কি কৌতূহল? না, লায়লার শরীর যখন পচে যাচ্ছিল আমি নতুন শরীর খুঁজছিলাম। লাইব্রেরিতে সুব্রেনাকে দেখে আমি চমকে গিয়েছিলাম। ওর চোখ, ওর চুলের গড়ন অবিকল লায়লার মতো। আমার মনে হয়েছিল আমি যেন লায়লাকেই দেখছি। আমি আমার আশ্রয় বদলাতে পছন্দ করি, কিন্তু আমার স্বাদ বদলায় না। সুব্রেনা ছিল লায়লারই প্রতিচ্ছবি, তাই ওকে দখল করা আমার জন্য সহজ ছিল। লায়লার পচা শরীর ছেড়ে আমি সুব্রেনার মধ্যে শিফট করলাম। আর লায়লার লাশ, ওটা তো পুলিশ অনেক আগে ওর ফ্ল্যাটে পচা অবস্থায় পেয়েছে। ইফরিস আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, আর আজ পূর্ণিমা। তোদের মতো শিকারীদের রক্ত আর এই লেখকের কল্পনা শক্তি, এই দুটো একসঙ্গে বলিদান দিলে আমি আর শরীর বদলানোর ঝামেলায় থাকবো না। আমি অমর হব। এই সুব্রেনার শরীরটাই তখন হীরের মতো শক্ত হয়ে যাবে। কথাটা শেষ করে ইফরিস 2 হাত তুলল। চার্চের ভাঙা ছাদ দিয়ে পূর্ণিমার আলো সোজা এসে ওর গায়ে পড়ল। ওই শক্তি আবার বাড়তে শুরু করলো। সেই পাথরটার প্রভাব যেন কেটে যেতে লাগলো। মরিয়ম চিৎকার করে উঠল, হামদুন, এখনই সময়। ও পূর্ণিমার আলো শুষে নিচ্ছে, এখনই কাফন মন্ত্রটা পড়। হামদুন পকেট থেকে একটা পুরনো কাপড়ের টুকরো বের করলো। ওটা রিয়াদের লাশের কাফনের এক টুকরো, যাতে পবিত্র জমজমের পানি মাখানো আছে। হামদুন দৌড়ে গেল সুব্রেনার দিকে। ইফরিস হাত দিয়ে একটা অদৃশ্য ধাক্কা মারল, কিন্তু হামদুন আজ মরিয়া। ও ছিটকে পড়েও আবার উঠল। মরিয়ম পেছন থেকে সমানে আরবিতে মন্ত্র পড়ে ইফরিসকে দুর্বল করার চেষ্টা করছে। আমি দেখলাম সুব্রেনা ছটফট করছে। ওর ভেতরে সুব্রেনা আর ইফরিসের মধ্যে যেন লড়াই চলছে। সুব্রেনা একবার নিজের গলায় চিৎকার করছে, মার আমাকে, মেরে ফেল। আবার পরক্ষণে ইফরিসের গলায় হুঙ্কার দিচ্ছে, খবরদার। হামদুন ঝাঁপিয়ে পড়ল সুব্রেনার উপর। সেই ভেজা কাফনের টুকরোটা চেপে ধরল সুব্রেনার মুখে আর বলল, যা, বেরিয়ে যা শয়তান, জাহান্নামে ফিরে যা। ইফরিস গগনবিদারী চিৎকার করে উঠল। সেই চিৎকারে চার্চের বাকি দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। সুব্রেনার শরীর থেকে কালো ধোঁয়া ফিনকি দিয়ে বের হতে লাগলো। সেই কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠল, একটা ভয়ানক মুখ তৈরি করলো, তারপর বাতাসের সাথে মিলিয়ে গেল। সুব্রেনা নিথর হয়ে পড়ে রইল বেদির উপর। সব শান্ত, শুধু আমাদের 3 জনের নিঃশ্বাসের শব্দ। আমি দৌড়ে গেলাম সুব্রেনার কাছে। ওর নাম ধরে ডাকলাম। আমার ডাক শুনে সুব্রেনা চোখ খুলল। সেই পরিচিত মায়াবী চোখ, কিন্তু সেই চোখে এখন মৃত্যুর ছায়া। ও আমার হাতটা ধরল। সুব্রেনা ফিসফিস করে আমাকে ধন্যবাদ জানালো। ওর গলাটা এখনও নিজের। ও বলল, জানিস, ও আমাকে মুক্তি দিচ্ছিল না, খুব খুব কষ্ট হচ্ছিল। আমি যেন মিথ্যে সান্ত্বনা দিলাম। বললাম, তুই ঠিক হয়ে যাবি সুব্রেনা, তুই সুস্থ হয়ে উঠবি। সুব্রেনা ম্লান হাসলো, বলল, না রে, ও আমার শরীরের সবটুকু খেয়ে ফেলেছে। ভেতরটা এখন ফাঁপা। ও ছিল বলেই আমি হাঁটছিলাম। ও নেই, আমিও নেই। হামদুন আর মরিয়ম আমার পাশে এসে দাঁড়ালো।
ওদের চোখে জল। ওরা জানে সুব্রেনাকে বাঁচানো সম্ভব ছিল না। ইফরিস চলে যাওয়ার মানেই হলো এই শরীরের মৃত্যু। সুব্রেনা আমার দিকে তাকিয়ে শেষ কথাটা বলল, আমার গল্পটা লিখিস, সবাইকে জানাস যে কৌতূহল সবসময় ভালো নয়। কথা শেষ হতেই ওর হাতটা আমার হাত থেকে খসে পড়ল। সুব্রেনার চোখ দুটো স্থির হয়ে গেল। বাইরের পূর্ণিমার আলো ওর শান্ত মুখের উপর পড়ল। মনে হলো ও যেন বহু বছর পর শান্তিতে ঘুমোচ্ছে। নেদারল্যান্ডসের সেই ঘটনার পর আমি আর বেশি দিন ওখানে থাকিনি। হামদুন আর মরিয়ম ওখানেই থেকে গেছে। ওরা এখন একে অপরের সঙ্গী এবং নতুন করে কেউ যাতে কালো জাদুর ফাঁদে না পড়ে সেদিকে নজর রাখে। আমি ফেরদৌস সাগর, এই গল্পের লেখক ও কথক। আপাতত নেদারল্যান্ডস ছেড়ে পর্তুগালে থাকি, কিন্তু আজও পূর্ণিমা রাতে যখন জানলার বাইরে তাকায় আমার গা ছমছম করে। মনে হয় বাতাসের উপরে কেউ একজন ফিসফিস করে বলছে, গল্পটা কি সত্যি শেষ হয়েছে লেখক, নাকি আমি আবার আসবো নতুন কোনো শরীরে, নতুন কোনো রূপে? আমি জানলা বন্ধ করে দিই, কিন্তু ইফরিসের সেই হাসিটা মাঝে মাঝে আমার স্বপ্নের ভেতর প্রতিধ্বনি তোলে।